নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার, তাই অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি এক দুর্দান্ত ঘটনা। আশা করি তোমাদের ঘটনাটি ভীষণ ভালো লাগবে। তাহলে একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি যেভাবে পড়েছি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম। উনি লিখছেন, কিছু সত্যি ঘটনার ব্যাখ্যা হয় না, অন্তত আমি খুঁজে পাইনি। প্রথমেই বলে রাখি, আমি হাফ নাস্তিক, মানে ঈশ্বরে বিশ্বাসী হলেও ভূতে নয়। তবে ভূতের গল্প পড়তে আর শুনতে বেশ লাগে। ছোটবেলায় তারানাথ তান্ত্রিক পড়ার সুফল আর কি। হয়তো তারানাথের নাস্তিকরা অলৌকিক গল্পের ভালো শ্রোতা হন, এই উক্তিটি মনে গেঁথে গিয়েছিল, কে জানে। যাই হোক, এবার আসল ঘটনায় আসা যাক। তখন আমি কলেজে পড়ি। বন্ধু বলতে আমরা 4 জন, আমি, সুবীর, কুনাল আর অমিত। পাড়ার বন্ধু। প্রত্যেকেই মধ্যবিত্ত ঘরের সন্তান হলেও অমিত ছিল বড়লোক ব্যবসায়ী বাবার একমাত্র সন্তান। তবে তাদের সংসারে সুখের বেশ অভাব ছিল। অমিতের বাবার সময়ের অপ্রতুলতা আর সংসারের প্রতি অনীহা নিত্য কলহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই নিয়ে অমিত প্রায়শই দুঃখ করত, কাঁদতো আমাদের কাছে। কিন্তু এই সাংসারিক কলহ যে একদিন তাদের পরিবারের উপর স্বজন হারানোর অভিশাপ হয়ে নেমে আসবে, সেটা আমরা কোনো কালেই বুঝতে পারিনি। তখন মার্চ মাস। একদিন দুপুরে খবর পেলাম অমিতের মা তার বাবার সাথে ঝগড়া করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে। প্রথমে কথাটা ঠিক বিশ্বাস হয়নি। কাকিমাকে যেটুকু দেখেছি তাতে বেশ শক্তপোক্ত মহিলাই মনে হয়েছে। তিনি সামান্য সাংসারিক কলহের কারণে ভীরু মানুষের মতো আত্মহত্যা করবেন, সেটা মানা যায় না। কিন্তু কিছু সত্যি যতই অপ্রত্যাশিত হোক, তাকে মানতে আমরা বাধ্য হই। পোস্টমর্টেম ও অন্যান্য পুলিশি নিয়মকানুন মেনে যখন আমরা বডি নিয়ে বাড়িতে ফিরি, তখন প্রায় মাঝরাত পেরিয়ে আরো খানিকটা। তাই অত রাতে আর শবদেহ দাহ করতে না গিয়ে ঠিক হয় আজ রাতটুকু কাকিমার মৃতদেহ তার বাড়িতে রেখে পরের দিন সকালে দাহ কার্য সম্পন্ন করা হবে। অমিতকে বাড়িতে তার বাবার সঙ্গে রেখে আমরা কুনালের বাড়িতে বাকি রাতটুকু কাটাবো ঠিক করলাম। আসলে কুনালের বাড়ি থেকে অমিতের বাড়ির দূরত্ব একদম বেশি নয়। রাতে সুবিধা অসুবিধায় যাতে দৌড়ে যাওয়া যায়, সেটাই কুনালের বাড়িতে আমাদের রাত কাটানোর প্রধান উদ্দেশ্য। তাছাড়া কুনাল অমিতের মায়ের খুব কাছের ছিল। অমিতের মতো কাকিমা কুনালকেও পুত্র জ্ঞানে স্নেহ করতেন। প্রবল শোক যে কুনালেরও ছিল, সেটা সহজেই বোধগম্য। যাই হোক, রাতে আমরা 3 বন্ধু এক বিছানায় শুয়ে পড়লাম, ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ ফোনের রিংটোনের শব্দে সবার ঘুম ভেঙে যায়। ঘুম জড়ানো চোখে দেখি কুনাল তার নিজের ফোনের দিকে তাকিয়ে ঠক ঠক করে কেঁপে চলেছে। কি হয়েছে বুঝতে না পেরে আমরা ওর ফোনের উপর হুমড়ি খেয়ে পড়ি, আর সভয়ে দেখি ফোনের স্ক্রিনে ভাসছে কাকিমা, অমিতস মাদার কলিং। কিন্তু কিভাবে? তিনি তো অনেক আগেই গত হয়েছেন। তার ছিন্ন ভিন্ন মৃতদেহ কিছুক্ষণ আগেই আমরা পলিথিনে মুড়ে বাড়িতে নিয়ে এসেছি। তবে কি তিনি মৃত্যুর ওপার থেকে আমাদেরকে কিছু জানাতে চান?
কাঁপা কাঁপা হাতে ফোনটা আমিই ধরলাম। হ্যালো, কে বলছেন? না, কোনো শব্দই শোনা যাচ্ছে না। অপর প্রান্ত সম্পূর্ণ নিশ্চুপ। নেটওয়ার্ক প্রবলেম নাকি? ফোনটা কেটে আবারও ঘুরিয়ে ফোন করলাম। না, এবারও পেলাম না। টেলিফোনের যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দিল, দ্য নাম্বার ইউ আর ডায়ালিং ইজ কারেন্টলি সুইচড অফ। মনের ভয় আর শঙ্কা আবারও বেড়ে গেল। কে করলো ফোনটা? এতক্ষণ চুপ করে কাঁপতে থাকা কুণাল এতক্ষণে মুখ খুলল। আরে, ফোনটা অমিতই করেছে হয়তো। ওর মায়ের ফোন থেকে ওর ফোন করতে কোনো অসুবিধা আছে নাকি? আর ফোন করতে করতে হয়তো চার্জ শেষ হয়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছে। তাছাড়া মানুষ তো আর ফোন নিয়ে সুইসাইড করতে যাবে না। কথাটা আমাদের বেশ যুক্তিযুক্ত মনে হলো। তাই এই বিষয়ে আর চিন্তা না করে আমরা সকলেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরবেলা দাহকার্য সম্পন্ন হওয়ার পর আমি অমিতকে বললাম, কাল রাতে কাকিমার ফোন থেকে কল করেছিলিস কেন তুই? কিছু দরকার ছিল নাকি? কথাটা শোনা মাত্রই অমিতের মুখটা কেমন যেন শুকিয়ে যায়। অবাক চোখে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কাল রাতে মায়ের নাম্বার থেকে কল পেয়েছিস? কিন্তু ফোনটা তো মায়ের সাথে ট্রেনের ধাক্কায় সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। কথাটা শেষ করতে পারে না অমিত। তার আগেই মায়ের ছিন্ন ভিন্ন দেহের কথা চিন্তা করে আবারও কান্নায় ফেটে পড়ে। আমি আর কথা বাড়াই না, এমনকি রিসিভ কলে থাকা নাম্বারটাকে সম্পূর্ণ লুকিয়ে যাই। আসলে ব্যাপারটাকে ওখানেই কবরস্থ করা ঠিক মনে হয়েছিল। তবে মনের গহীনে থাকা এক অজানা জিজ্ঞাসা আজও আমাদের তিনজনকে ভাবায়। আজও আমরা বুঝতে পারি না সেদিন রাতে কাকিমার নাম্বার থেকে কে ফোন করেছিল, কি জানাতে চেয়েছিল আমাদের। কাকিমাই কি ফোন করেছিল? আপনাদের কি মনে হয়? সত্যি অদ্ভুত ঘটনা, তাই না? লেখকের মতো আমারও আপনাদের কাছে প্রশ্ন, কি মনে হয় আপনাদের? কে কল করেছিল সেদিন রাত্রে? অমিতের মাই কি জানাতে চেয়েছিল তাহলে? সত্যি সত্যি শুধুমাত্র সাংসারিক কলহের জন্যই কি উনি আত্মবিসর্জন দিয়েছিলেন, নাকি এর পিছনে আরো কোনো গহীন উদ্দেশ্য ছিল, বা অন্য কোনো মনের দুঃখ ছিল যেটা কাকিমা হয়তো সবাইকে জানিয়ে যেতেই পারল না? হয়তো মারা যাওয়ার পর ওপার থেকে সবাইকে জানানোর জন্য মনটা আকুল হয়ে উঠছিল। কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘটনা পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দারুণ কিছু ঘটনা আপনাদের কালেকশনে থাকলেও আমাকে পাঠিয়ে দিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই সব দারুণ ঘটনাগুলি আমি সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। সোমবার আর শুক্রবার সন্ধে 6টায় বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা উপহার হিসাবে আপনাদের জন্য আনতেই থাকি। তাই সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ততক্ষণ সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। কে কোথা থেকে ঘটনা শুনছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।